আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের মাঝে সুখ পাখি গল্পের ৫৩ নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। পরপরই তেজে জ্বলে উঠল মাথা। পলাশের কাছে গিয়ে বলল, কি করলে এটা? পলাশ হাত কুচলে কুচলে ধুচ্ছে, না চেয়ে বলল, কি করলাম? ভাতে পানি ঢাললে কেন? তুমি না বললে খিদে নেই, তাই বলে তুমি পানি ঢালবে? পলাশ বলল, হ্যাঁ, না হলে নষ্ট হতো, আর ফ্রিজে রাখা ভাত গরম করে খেতে নেই, ব্যাকটেরিয়া হয়। মিথিলা আশ্চর্য মনে রইল, কিছু বলার ভাষাও বোধই নেই। তার স্তম্ভিত হয়ে থাকার মাঝেই পাশ কাটিয়ে ঘরে চলে গেল পলাশ। যেতে যেতে ওষ্ঠপুটে দেখা গেল সিনেমার ভিলেন সম অসরল হাসি। পেছনে দাঁড়িয়ে ফুঁসল মিথিলা। পলাশ যে ইচ্ছে করে কাজটা করেছে বুঝতে বাকি নেই। না, অনেক হয়েছে, এই সংসার নামক চিড়িয়াখানায় আর পোষাচ্ছে না ওর। পলাশ কোনো রকম দায়িত্ব তো পালন করেই না, উল্টে জ্বালিয়ে মারে ওকে। খাবার দাবার মুখের সামনে এগিয়ে দেয়া, জুতো মুছিয়ে নেয়, অথচ রাতে ঠিকই সুরসুর করে কম্বলের তলায় ডাকে। কেন? সে কি ওর খোরাক মেটানোর বস্তু? না না, আর সম্ভব না। কালইও বাবাকে ফোন করবে, বলবে এখান থেকে নিয়ে যেতে। ভিসার মেয়াদ শেষ হওয়ার কোনো দরকার নেই। কানাডার এই বিভৎস রূপ তার চাই না, এর থেকে দেশেই ভালো। ঘরের ভেতর ভো ভো শব্দে সিলিং ফ্যান চলছে। বাইরে নিশ্চুপ ঠান্ডা প্রকৃতিতে হামাগুড়ির মতো করকরে কোলাহল। সবকিছু ছাপিয়ে হাঁ করে নাহিদের দিকে চেয়ে আছে নুহা। মাথার স্নায়ুগুলো ঠিকঠাক কাজ করছে না ওর। বিচক্ষণ মেয়েটার বেয়াক্কেল ভাবমূর্তি বড্ড বেমানান লাগছে আজ। ওদিকে ভীষণ মনোযোগে তটস্থ নাহিদ। তার চোখ দুটো ফেভিকলের ন্যায় বসে আছে ল্যাপটপে। মাঝে মধ্যে কিছু লেখালেখি করছে খাতার সাদা পাতায়। মনোনিবেশের শতভাগ খাটিয়ে নুহার অ্যাসাইনমেন্ট করছে ছেলেটা। আর এতেই যত বিস্ময় ওর। এই মুহূর্তে দুজন বসে আছে নুহাদের ফ্ল্যাটে। কাজ শেষে বড় করে দম ফেলল নাহিদ। ঠোঁট দুটোতে যুদ্ধ জয়ের মতো হাসি টেনে নুহার দিকে চাইল। কলমের কালিগাথা কাগজগুলো বাড়িয়ে দিয়ে বলল, নিন, আপনার অ্যাসাইনমেন্ট ডান। নুহা তখনও তাজ্জব, অবাকের তোর সামলে ওঠেনি। বিহব্বল হয়ে বলল, শেষ? জি, দেখুন সব ঠিকঠাক আছে কিনু। নুহা দ্বিধাগ্রস্ত তার জবাব নিয়ে হাতে নিল কাগজ, কিন্তু এখনও তার বিস্ময় কাটেনি। সেই ধাক্কার দোলাচলে কোনো কিছুই বিশেষ মাথায় ঢুকল না। নাহিদ একবার দেয়াল ঘড়ি দেখল, সময়টা মেপে নিয়ে উঠে দাঁড়ালো চটপট। ব্যস্ত ভঙ্গিতে বলল, আমি এখন আসছি মিস নুহা, আমার আরেকটা ইন্টারভিউ আছে। নুহা তাকিয়ে কিছু বললও না, কিছু করলও না, এমনকি এক চল নড়ল অবধি না। ও বলল, থাকুন তবে, আর আপনার প্রফেসর কি ফিডব্যাক দেয় এটা দেখে একটু জানাবেন কেমন? অনেকদিন পর করলাম, ভুল থাকতে পারে, আসি। নাহিদ নিজের মতো বলে কয়ে বেরিয়ে গেল। তখনও একভাবে চেয়ে রয় মেয়েটা। এই বোকা ছেলেটা আসলেই এত ব্রিলিয়েন্ট, এক চুটকিতে সব অ্যাসাইনমেন্ট শেষ করে ফেলল। দরজার লকটা ছোট করে শব্দ তুলতেই হুঁশ ফিরল নুহার। নড়ে উঠল চটক কাটার ন্যায়। নাহিদ বেরিয়ে গেছে বুঝতেই উড়ে এলো দরজায়, চেঁচিয়ে বলতে গেল, আরে চা! চুপ করে গেল পরপর। নিজের প্রতি নিজেই ফেপে উঠল রাগে। বিড়বিড় করল, ইস, লোকটা এত বড় উপকার করল, আর তুই এক কাপ চাও সাধলি না, ছি। সময় তখন পেরিয়েছে। নাহিদের ইন্টারভিউ 11টায়। এই মাসে এটাই তার লাস্ট ইন্টারভিউ। যতগুলো দিয়েছে একটা না একটাতে তো টেকার কথা। একবার টিকে গেলেই ব্যাস, আর কিছু চাই না। কাজের চাপ এমনভাবে ডেকে ডেকে কাঁধে তুলবে, মিথিলা তো দূর, ওর 14 গোষ্ঠীর কথাও আর মনে পড়বে না। নাহিদ প্রায় ছোটার মতো করে গেটে এসে থামল। আরেকটু সামনে এগিয়ে রিক্সা স্ট্যান্ড পড়ে। তবে ভাগ্যক্রমে বাইরে আসা মাত্রই দেখল ফোমমুখ থেকে একটা খালি রিক্সা ছুটে যাচ্ছে। শশবস্ত ডাক ছুড়ল, এই মামা! শুধু সে একা নয়, পেছন হতে আরেকজন ডাকে, এই রিক্সা বলে। সমস্বরে ওই মেয়েলি আওয়াজের চকিতে ঘুরে চাইল নাহিদ। নুহা হন্তধন্ত ভঙ্গিতে সবে দাঁড়িয়ে এসেছে। এত ব্যস্ত ভাবমূর্তি, কবজিতে ঘড়ির বেল্টটা লাগাচ্ছে এখনো। রিক্সা দাঁড়িয়েছে, দুজনকে এক নজর দেখে বলল, কেডা যাইবেন? নুহা নাহিদ মুখ চাওয়াচাওয়ি করল। নাহিদ বলল, আপনি যান, আমি অন্য রিক্সা নিয়ে নিচ্ছি। না না, আপনি আগে ডেকেছেন, আপনি যান। সমস্যা নেই, আপনি যান, আপনার ক্লাস মোর ইম্পর্টেন্ট। নুহা বলল, আর আপনার ইন্টারভিউ, ওটা কি গুরুত্বপূর্ণ নয়? শুধু শুধু এত ঝামেলা করতে হবে না, আপনিই যান। নাহিদ মৃদু হেসে বলল, না না, ঝামেলা কিসের? আমি তো বললাম অন্য রিক্সা নিয়ে নেব, আমার সমস্যা হবে না, আপনি যান। নুজান মেজাজ খারাপ হলো, খ্যাক করে বলল, বললাম না আপনি যান, এত নানা করছেন কেন? হ্যাঁ? ছেলেটা ভেবাচাকা খায়। তাজ্জু কই বলে, আরে ভালো কথাই তো বলেছি, তাও রেগে যাচ্ছেন কেন? নুহা নিভে এলো, মিনমিন করে বলল, সরি, অ্যাকচুয়ালি আমার এই এক সমস্যা, যখন তখন মেজাজ চড়ে বসে। যাকগে, আপনি এত কথা না বলে রিক্সা নিয়ে যান তো ভাই। নাহিদ ফের কিছু বলতেই যাচ্ছিল, রিক্সাওয়ালা বিরক্ত হয়ে বললেন, আজগবি ব্যাপার স্যাপার তো,
আমারে খাড়া করাই রাইখা নিজেরা ঠেলাঠেলি করতেছেন কে? দুইজন যখন দুইজনে চেনেনি তখন এক লগে গেলেই পারেন, ভাড়াও বাঁচবে সময়ও। প্রথম দফায় খুব আশ্চর্য হলো দুজনে, একসঙ্গে যাবে, তাও এক রিকশায়। পরপরই নুহা হাত ঘড়ি দেখল, সময় বেশি নেই, যখন তখন ফের বৃষ্টি ঝেপে আসবে, আর বৃষ্টি আসা মানেই শহরের বুক থেকে রিকশা উবে যাওয়া। কিছুটা দোটানা নিয়ে নাহিদের দিক চাইল সে, নম্র কণ্ঠে শুধল, কোথায় যাবেন আপনি? বোর্ড বাজার। নুহা খুশি হয়ে বলল, আরে তাই, আমিও তো ওই রাস্তাতেই যাব, চলুন একসাথে যাই। নাহিদ ভেবেছিল এত পাশাপাশি বসতে মেয়েটা রাজি হবে না। সেদিন যা দোনামোনা করল, আজ এত দ্রুত মত দেয়াতে কিছু অবাকি হয়েছেও। কথা না বাড়িয়ে উঠে বসল রিকশায়। নুহা বসতে বসতে বলল, মামা একটু তাড়াতাড়ি চালাবেন, ক্লাসের আর মাত্র 15 মিনিট বাকি। আমিও একই কথা বলতাম, আপনি বলে কষ্ট কমিয়ে দিলেন। নাহিদের কণ্ঠ উচ্ছল। নুহা হাসল, তারপরে সে ফট করে বলে বসল, আমি একটা ব্যাপার খেয়াল করেছি, আপনার আর আমার ম্যাক্সিমাম চিন্তাধারা মিলে যায়। আমাদের মনের কত মিল, তাই না? খুব সাধারণ কথাটাতেও দপদপিয়ে হাসি মুছে গেল নুহার। ধক করে কাঁপন ধরল বুকে। নিজে নিজে আওড়ালো, মনের মিল? বাবুর জ্বর একটু কমেছে, তবে এত কান্না করে, ওকে সামলে গল্প লিখতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। জানি আপনারা আমার উপর প্রচণ্ড বিরক্ত, কিন্তু কি যে করি। প্রকৃতির মুখ গোমরা, আকাশে ভীষণ মেঘ, বাতাবরণে হালকা পাতলা হিমের ছোঁয়া নেমেছে। পুরনো জানলার গ্রিল পেরিয়ে ছুটে আসছে ঠান্ডা ঠান্ডা বাতাস। পুষ্পিতা ক্লাসরুমে বসে আছে, ফর্সা পেলব হাতটা ঠাই পেয়েছে গালে। ক্লাসের এপাশটায় একটা বড় মাঠ, সবুজ ঘাস দেখা যায়, দুটো গরু জাবর কাটছে বসে। পুষ্পিতার চোখের ধ্যান সেদিকে রইলেও মনের যোগ অন্য কোথাও। অম্বরে পাখা মেলে উড়ে যাওয়া কাকের দল, কিংবা শ্যাওলা রঙা ডোবায় ফোটা শাপলা, এই নৈসর্গের রূপ মারিয়ে ছুটে যাচ্ছে ওরা। আর তারপর ঠিকরে পড়ছে বাড়ির সিঁড়িপথে। সেখানে কেবল তীব্রের অযাচিত দাপট, অনাকাঙ্ক্ষিত রাজত্ব চালানো এক বিলাতি চোখের মালিক। তীব্র একবার কাছে আসে, আবার সরে যায়, নিঃশ্বাস লুটিয়ে পড়ে কোনো লজ্জাবতীর কোপলে। কানের পাশে বেজে ওঠে যার ফিসফিসে ধ্বনি, তুমি সুন্দর, তুমি সুন্দর। পুষ্পিতা আইঢাই করে উঠল, শীর্ণ দেহ নড়ল ছলকে ওঠা হাওয়ার ন্যায়। কুণ্ঠায় পদ্মকুড়ি চোখ দুটো বুজে ফেলল খিচে। কি জ্বালাতন এসব! স্যারের কথা এভাবে মাথায় আসছে কেন? পুষ্পিতা নিজেকেই শাসালো। স্যার না শ্রদ্ধেয় মানুষ? তুই না বইতে পড়েছিলি শিক্ষক বাবা মায়ের সমতুল্য? তাহলে তাকে নিয়ে এসব কি হাবিজাবি ভাবছিস পুষ্পিতা? ছি, লজ্জা থাকা উচিত তোর। পরপর মনে পড়ল নুহার বলা কথা, এমন ইয়াং স্যার কখনো বাবা সমতুল্য হয় না। এই যুগে কত স্যার আর ছাত্রীর বিয়ে হয়েছে জানিস? পুষ্পিতা হাল ছেড়ে দিল, সমস্ত যুক্তিতর্কের অসহায়ত্ব টের পেল মনে মনে। বুঝে নিল এই কল্পনার ঝোলাঝুলিতে ও নিজেই নিরুপায় হয়ে দুলছে। এখন চাক বা না চাক, স্যারের কথা মাথায় ঘুরবেই, এখানে ওর কিচ্ছু করার নেই। তক্ষুনি পাশে ধপ করে বসে পড়ল কেউ একজন। ধ্যানে থাকা পুষ্পিতা লাফিয়ে ওঠে, চকিতে ঘাড় মাকায়। তনুজা এসেছে। কাঁধ ব্যাগটা নামিয়ে রেখে হাসি মুখে তাকালো, ভ্রু উঁচিয়ে শুধালো, কেমন আছো? পুষ্পিতা মুচকি হেসে বলল, এই তো চলছে, তোমার কি খবর? উত্তরের বদলে মিটিমিটি হাসল তনুজা, ঠোঁট এগিয়ে চাপা কণ্ঠে বলল, আমি না একটা জিনিস এঁকেছি জানো? কি আঁকলে? পুষ্পিতার কণ্ঠে আগ্রহ। দাঁড়াও দেখাই। তনুজা ব্যাগ খুলে একটা মোটা ডায়েরি বের করল, পাতা মেলার আগে সচেতন করল, আচ্ছা আগে বলে নেই, কাউকে কিন্তু বলা যাবে না। কাকে দেখাবো? আমি তো তুমি ছাড়া কারো সাথে মিশিই না। তনুজা খুশি হয়ে গেল, দু ঠোঁট মেলল গদগদ ভঙ্গিতে। পুষ্পিতা দেখতে ভীষণ সুন্দরী, বলতে গেলে তাদের ডিপার্টমেন্টের সবথেকে সুশ্রী মেয়ে। এত চুপচাপ নরম, একভাবে কলেজে আসে বসে ক্লাস করে চলে যায়। একমাত্র সখ্যতা ওর সঙ্গে বলে এ অবধি কতগুলো ছেলে যে তার হাতে চিঠিপত্র দিয়েছে। এমন একটা মেয়ে কেবল ওর সাথেই মেশে, এ যেন খুব গর্বের কথা। ও আনন্দ সমেত ডায়েরির পাতা উল্টালো। পুষ্পিতা চেয়ে রইল সেদিকে। তনুজা আঁকার হাত ভালো, আর্ট খাতাটা একবার এনেছিল কলেজে, এত চমৎকার করে গ্রামের দৃশ্যপট ফুটিয়েছে সবেতে। আজ আবার কি এঁকেছে? সহসা সাদা পাতার ওপর একটা গোটা স্কেচের দেখা মেলে। কোনো পুরুষালী অবয়ব বের করে সব কটা দাঁত দেখিয়ে দিল তনুজা। কি, কেমন হয়েছে? পুষ্পিতা সরল ভ্রু কুচকে বলল, হয়েছে তো ভালোই, কিন্তু কে এটা? মেয়েটা ভেবাচাকা খেল, হাহাকার করে বলল, মানে কে মানে কি বুঝতে পারছো না? ভালো করে দেখো। ওর বলার ধরনে পুষ্পিতা মিয়ে যায়। মহাভারত অশুদ্ধ হওয়ার মতন চেয়ে আছে তনুজা। এবার অধিক স্পষ্ট চোখে চাইল পুষ্পিতা।
চশমা পরিহিত সেই যুবকের গোছানো বাদামি চুল দেখেই চেহারা টানটান হলো অমনি। স্কেচের সাথে বাস্তবের মুখের মিল নেই, কিন্তু পুষ্পিতার মস্তিষ্কে লাফিয়ে বেড়ালো তীব্রর নাম। তনুজাটা স্যারের জন্য যেই হাঁপিত্তেশ করে, ওনাকে ছাড়া আর কাকে আঁকবে? অচিরাত ললিত আননের তনসা ভিড়ল তার। বিষাদের ন্যায় কালো দেখায় মুখায়ব। তনুজা স্ফূর্ত চিত্তে বলল, জানো, আমার একটা স্কুল ফ্রেন্ড আছে নাদিয়া, ওর আগামী মাসে বিয়ে। ছেলে কি করে শুনবে? পুষ্পিতা হাস্যহীন চেয়ে রইল। ও বলল, হোম টিউটার ছিল নাদিয়ার, 2 বছর পড়িয়েছে, সাথে প্রেমও করেছে। কি দারুণ না? তুমি যে সারাক্ষণ আমাকে শিক্ষক নিয়ে জ্ঞানগুলো দিতে, এবার দেখো আজকাল এসব অহরহ ঘটছে। পুষ্পিতা নিষ্প্রভ তখনও, হুহা করেনি। তনুজা ফের আওড়ায়, সামনে ভালোবাসা দিবস, ওই দিনই স্যারকে একটা চিঠি দেব ভেবেছি। সেখানে আমার মনের সব কথা লেখা থাকবে। ভালোবাসার কথা দেশ দিন চেপে রাখতে নেই। অকারণে অজান্তে কেন যেন চমকে উঠল পুষ্পিতা। তনুজার ঠোঁট ভর্তি হাসিতে যত জোর, তত বেশি জোরে ভাঙল মন। পরপর নিজের প্রতি বিষাদ রাগে ফেপে উঠল নিজেই। তীব্রকে দেখে বুক কাঁপা, লজ্জায় মিটে যাওয়া মাটিতে এইসব কিছুকে নিজের বেহায়াপনা মনে হচ্ছে এখন। ও তো শুরু থেকে জানে তনুজা স্যারকে পছন্দ করে, সেই প্রথম দিন ওনার কলেজে আসা থেকে। দেখতেও তো মেয়েটা বেশ, যেখানে ও মানুষের সামনে কথা বলতে পারে না সেখানে ও কত চটপটে। পড়াশোনাতে ওর থেকে 1000 গুণ ভালো। এরকম মেয়েদেরই তো সবাই পছন্দ করে। পুষ্পিতা দুপাশে মাথা নেড়ে হাসল। নুহাটাও না, কত কি ভেবে ফেলেছিল ওকে আর স্যারকে নিয়ে। তনুজা কত যোগ্য মেয়ে, স্যারকে একবার প্রস্তাব দিলেই উনি রাজি হবেন। ও কি পছন্দ করার মতো কোনো মেয়ে হলো? নিজের ভাবনায় পুষ্পিতা নিজেই থমকে রইল এবার। আশ্চর্য, এসব কি ভাবছে? পছন্দ অপছন্দ, যোগ্য অযোগ্য, এসব প্রশ্ন উঠছে কেন মনে? স্যারের প্রসঙ্গে তনুজার সাথে নিজের তুলনাই বা কেন টানছে? রমিত স্যার ক্লাসে ঢুকলেন। শিক্ষার্থীরা উঠে দাঁড়াতেই তনুজা ঝটপট ডায়েরি ঢোকালো ব্যাগে। পুষ্পিতা ফোঁস করে শ্বাস ঝাড়ল, সাথে ঝেড়ে ফেলতে চাইল সকল উদ্ভট ভাবনা। কিন্তু নব্য অনুভূতিরা আর কি কথা শোনে? ওরা যে বেহায়াপনা করবেই। নাহিদের ইন্টারভিউয়ের অফিস নুহার ভার্সিটির আগে। গন্তব্য দেখতেই সে চটপট রিকশা থামাতে বলল। এক লাফে নেমে পকেটে হাত দিতেই সাবধান করল নুহা, খবরদার মিস্টার ঢ্যাঁড়স, ভুলেও ভাড়া দিতে যাবেন না। নাহিদ অবাক হয়, কেন, আমার ভাড়া আমি দেব না? না, তা কেন, এরকমটার বার হয়? নুহা কপাল কোচকালো, হবে না কেন, আপনি জানতো আপনার না দেরি হচ্ছে? এই বারবার বার্গেনিং করে করে কিন্তু ইচ্ছে করে দেরি করছেন। নাহিদ ঘাড় চুলকালো। নুহা ওকে ভাড়া দিতে দেবে না বুঝতে পেরেছে, কিন্তু না, সে তো অমন ছেলে নয় যে একটা ছোট্ট বাচ্চা মেয়ের ভাড়ায় যাতায়াত করবে। একটু চুপ থেকে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি দিতে চাইছেন যখন দেবেন, সমস্যা নেই। নুহা প্রসন্ন হয়ে বলল, এই তো, অল্পতে মেনে নিয়েছেন দেখে খুশি হলাম। নাহিদ ঝরঝরে হাসল, তাহলে আমি আসছি, হ্যাঁ? নুহা ঘাড় কাঁত করল। হঠাৎ রাস্তার ওই পারে চেয়ে ভ্রু গোছালো নাহিদ। আঙুল তুড়ে বলল, আরে দেখুন ওখানে কিসের ধোঁয়া, আগুন লাগলো নাকি? নুহা ঘুরে চাইল সহসা। সে একা নয়, কৌতূহলে রিকশা চালক লোকটিও চেয়েছেন। আচমকা নাহিদ মুঠোতে 100 টাকার নোট গুজে দিতেই ফিরলেন তিনি। নুহা কিছু খুঁজে না পেয়ে বলল, কই ধোঁয়া? তাকালো যখন ব্যাপারটা চোখে পড়ল। রেগে বলতে গেল, এ কি আপনি? মেয়ের ধমকটুকু নাহিদ শুনল না আজ। ছোট্ট বাচ্চাদের মতো এক দৌড়ে ঢুকে গেল ভেতরে। গেট মারিয়ে থামল আবার। ঘুরে চেয়ে বড্ড ব্যস্তভাবে বলল, মেজাজে আপনি বড় হলেও বয়সে কিন্তু আমার থেকে ছোট। ভাড়া সবসময় বড়দের দিতে হয় মিস নুহা, না বলে দিলাম বলে আবার বদদোয়া দেবেন না যেন, তাহলে কিন্তু এই অধমের সব শেষ। আসি, হ্যাঁ? চলে গেল নাহিদ। গোটা ব্যাপারটায় তবদা খেয়ে বসে রইল নুহা। কিছুক্ষণ বোকা বোকা চেয়ে থেকে আচমকা হেসে ফেলল। তারপর রিকশা ছুটতে শুরু করে। প্যাডেল টানতে বহাল চালক হুট করে বললেন, ভাইজান মানুষটা ভালোই আপা, অত বড় হইয়াও আপনার ঝাড়ি হুনল। নুহা উত্তর দিল না, শুধু হেসে গেল একা একা। নাহিদের বাচ্চামোগুলো ভীষণ মনে ধরেছে ওর, কিন্তু বাচ্চামো করা মানুষটা তাকে মনে ধরেছে কি? কলেজ ছুটি হয়েছে। লম্বা করিডোরে উপচে পড়া ভিড়। সব একই সাথে গেটের পথে হেঁটে যাচ্ছে কিনা এই সময়টা কিছু ফাজিল ছেলে পেলে সুযোগ লুভে নেয়। ইচ্ছে করে মেয়েদের শরীর ঘেঁষে হাঁটে, স্পর্শ করে বাহানা দিয়ে। পুষ্পিতা একবার শিকার হয়েছিল। কি যে ভয় পেয়েছিল মেয়েটা, সেই থেকে হয় সবার পরে বেরোয় বা ভিড় কমলে যাবে। তেমনি আজও দাঁড়িয়েছিল।
মধ্য দুপুরে মাঠে কড়া রোদ বিভায় হাতে গোনা লোকজন সেখান থেকে যায়। কি মনে করে আজকে মাঠে নামল পুষ্পিতা? সঙ্গে সঙ্গে মনে হলো মাথার তালু পুড়ে যাচ্ছে। ছুটে ছাউনিতে ফেরত এলো আবার। না, ভিড় কমলেই যাবে। বাসায় তো কাজ নেই, নুহাও নেই, ওরই বা এত তাড়া কিসের? পুষ্পিতা একবার অফিস রুমের দিকে দেখল। কেন যেন খুঁজে বেড়ালো তীব্রকে। স্যার আজ ক্লাস নেননি, কেন কে জানে? এত মেয়ে আফসোস করল তাতে। তনুজা তো পারলে দুঃখে মরে যায়, কিন্তু ওর কি খারাপ লাগেনি? পুষ্পিতা কথাটা ভাবতে চেয়েও মন মস্তিষ্ককে প্রশ্রয় দিল না, উল্টে কঠিন ধমকে চুপসে রাখল তাদের। চোখ তুলে মনমরা অম্বরে এক পল চাইল। এই আকাশের মতো ওর বুকেও মেঘ জমেছে আজ, অথচ এই মেঘের বৃষ্টি নেই, কখনো আসবেও না। যে মেঘের কারণ নেই তা কখনো কাটে? ততক্ষণে ভিড় কমেছে। 4 ভাগের 3 ভাগ ছেলে মেয়ে বেরিয়ে গেছে প্রাঙ্গণ ছেড়ে। পুষ্পিতা পা বাড়ালো এবার। ওপাশ হতে 4 জন হেঁটে আসছিল, 2 ছেলের সাথে আরও 2 মেয়ে। সাইফুল, শরীফ, হেনা, রূপা এই কলেজেই পড়ে। পুষ্পিতাকে দেখেই স্থানে দাঁড়িয়ে পড়ল শরীফ। রূপাকে বলল, ওই দেখ যার কথা বলেছিলাম। বাকিরাও উৎসুক হয়ে সামনে তাকায়। পুষ্পিতা মাথা নিচু করে হাঁটছে। সুরূপা মেয়েটিকে দেখে হেনা আওড়ায়, মোটামুটি। সাইফুল আকাশ থেকে পড়ল যেন, এত সুন্দর মেয়েকে মোটামুটি বলছিস? তোর কি চোখ না আর কিছু? আমার কাছে অত ভালো লাগেনি, কি বলবো তাহলে? কিরে শরীফ, ও কি বলছে? শরীফ বলল, ছাড় তো, মেয়ে মানুষ এমনই, একজন আরেকজনের প্রশংসা করতে পারে না। হেনা মুখ বাঁকালো। রূপা বলল, না রে ঘাই, আমিও তো মেয়ে, আমি বলছি মেয়েটা মারাত্মক দেখতে, মনে হচ্ছে পুতুল হেঁটে আসছে। শরীফ ছটফট করে বলল, কাছে আসুক, আজকে কথা বলবই। সাইফুল বলল, আরে ভাই, কথা বললি বলিস, কিন্তু মনে রাখিস তুই সিনিয়র ও জুনিয়র, প্রথম দিনই ছ্যাবলামো করে মান ইজ্জত খোয়াস না কিন্তু। রূপা সাইমিল্লি বলল, আমিও একমত, পছন্দ করিস বলে নিজের ওয়েট নষ্ট করবি না কিন্তু। ওকে ওকে। 4 জন খুঁটির মতো দাঁড়িয়ে রইল, কিছুটা শিকারের জন্যে শিকারীর ওত পাতার ন্যায়। অথচ ভাবনায় বুধ থাকা পুষ্পিতা খেয়ালই করল না ওদের। নিজের মতো পাশ কাটিয়ে চলে গেল মেয়েটা। অমনি ফুঁসে উঠল হেনা, কি অভদ্র, আমরা এতগুলো সিনিয়র এখানে দাঁড়িয়ে আছি, অথচ একটা সালাম অবধি দিল না। কথাটা পুষ্পিতার কানে ঢুকেছে। তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল সে। পিছু ঘুরল মিনসে আননে। হেনার চোখ মুখে স্পষ্ট রাগ, সাথে অচেনা আরও 3 জনকে দেখে চুপসে গেল বেচারি। নিভু কণ্ঠে শুধল, জি মানে আমাকে কিছু বললেন? রূপা ডাকল মোটা গলায়, হ্যাঁ এদিকে এসো। পুষ্পিতার শঙ্কা হলো, চারপাশটা দেখল একবার। লোকজন কমে যাচ্ছে, এর মধ্যে এরা ডাকছে কেন এখন? এক একজনের মুখ দেখে তো মনে হচ্ছে বিষয়টা স্বাভাবিক নেই। কি করবে সে নিয়ে দ্বিধায় পড়ল মেয়েটা। হেনা রেগে বলল, কি হলো, শুনতে পাওনি? এসো এদিকে। দোটানায় একশেষ পুষ্পিতা এক চুলো নড়ল না, দাঁড়িয়ে রইল ঠাই। অপ্রস্তুত বিষয়টাতে সে যথেষ্ট ঘাবড়ে গেছে। এই কলেজে তো র্যাগ হয় না, হলেও ওর জানা নেই। গত কয়েক মাসে স্বীকার হয়নি কখনো, কিন্তু সিনিয়ররা এভাবে ডাকছে যখন, নিশ্চয়ই আদর আপ্যায়ন করবে না। তো আজকের গল্পটি শেষ হয়ে গেল। তো পরবর্তী পার্ট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তী পার্ট এই চ্যানেলেই পাবেন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।